এই ফোনটা একটা খুব ভালো এক্সাম্পল। চাইনিজ ফোন লাখ টাকা স্পেক হাফ টাকায় দিলেও কেন আমরা প্রপারলি সাজেস্ট করতে পারি না। দিস ইজ দ্য রেডমি টার্বো 5 ম্যাক্স। রেডমি টার্বো সিরিজের লাস্ট লেজেন্ডারি ফোনটা হচ্ছে টার্বো 4 প্রো। ভাই চরম সেল হয়েছে প্রচণ্ড পরিমাণ। ও যে একটা জিনিস হয়ে দাঁড়াইছে ভাই, একটা ইতিহাস টাইপের, মানুষ ধুমায়া কিনছে। 28,000 টাকা পর্যন্ত সেটার দাম নেমে গেছিল, এখন বাড়তে বাড়তে 38 পর্যন্ত চলে গেছে। সো বুঝতে পারতেছেন আমরা এমন একটা টাইমে আসি, স্পেশালি বাংলাদেশের কারেন্সি, চাইনিজ কারেন্সি যে পরিমাণে বাড়ছে, স্পেশালি আমরা গ্যাজেট কিনলাম লাস্ট 10-15% করে প্রতিটা প্রোডাক্টে কেনা দাম বেড়ে গেছে। সেই ইফেক্ট এখানেও কিন্তু। এইটা এখন 48,000 টাকা, আমরা এক্সপেক্ট করছিলাম এটা 40-42,000 টাকার দিকে একটা ফাইন ডিভাইস হইতে পারে, বাট 48,000 টাকায় থিঙ্কিংটা বেশ ডিফারেন্ট। আমাদের কাছে খুব একটা ভালো লাগতেছে না, প্রাইসটা আরও বেটার হওয়া দরকার। যাক, আমরা রিভিউটা শুরু করি, কারণ এই ফোনগুলা বছরখানেকের উপর মার্কেট থাকে। সো হয়তোবা এখন আমার কাছে পছন্দ হইতেছে না, 6 মাস পর গিয়ে প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনার এটা দরকারও হইতে পারে। সো ডিটেলসগুলো জেনে রাখা ভালো। সো টার্বো 5 ম্যাক্স আমরা প্রায় মাসখানেক ইউজ করছি। আজকে একটা ফুল রিভিউ, ফার্স্ট ইমপ্রেশনে আপনাদের এটার ফার্স্ট পরিচয় দেওয়া আছে। ফোনটা আমরা নিয়েছিলাম SMS গ্যাজেট থেকে। SMS গ্যাজেট আপনাদের সুপরিচিত, ঢাকায় তো তাদের শপ আছে, যমুনা, বসুন্ধরা, পাশাপাশি পুরো দেশে বিভিন্ন জেলা শহরে কিন্তু SMS গ্যাজেটের ব্রাঞ্চ পেয়ে যাবেন। মোস্ট প্রবাবলি আপনার জেলাতেও একটা আছে, একটু খোঁজ নিয়েন। ওরা চাইনিজ ফোন, গ্লোবাল ফোন দুইটাই সেল করে, বাট চাইনিজ ফোনের ক্ষেত্রে একটু স্পেশালিস্ট। টার্বো 5 ম্যাক্সের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বিউটিফুল জিনিসটা হচ্ছে কালার। 4টা কালারে অ্যাভেলেবেল, এর মধ্যে এই অরেঞ্জ ব্রঞ্জিশ যেটা চমৎকার, বিউটিফুল লুকিং, খুবই অ্যাট্রাকটিভ, বেশ চওড়া একটা ফোন। এটা ভাই এক হাতে খুব ইজিলি নেওয়া যায়। ওয়েট ব্যালেন্সটা ভালো, যদিও পকেটে বেশ ভারী লাগে, 219 গ্রামের মতন ভর। এখন এক হাতে নেওয়া গেলেও এক হাতে কিন্তু চালানো ইজি না ভাই, এক হাতে খুবই টাফ। চওড়া বড় একটা ফোন, ডিসপ্লে সাইজ 6.83 ইঞ্চ, বুঝতেই পারতেছেন বেশ বড় একটা সাইজের ফোন। খুব মিনিমাল ডিজাইনে রেডমি হচ্ছে এটা ডিজাইন করছে। ফ্রেমটা হচ্ছে মেটালের, অ্যালুমিনিয়াম, এই অ্যান্টেনা ব্যান্ডগুলো বাইরে ভিজিবল দেখেই বোঝা যাচ্ছে যে এটা মেটাল। বাট পিছনের যেই ব্যাক পার্টটা আছে এটা ফাইবার গ্লাস বলতেছে মোস্ট পিপল। গ্লাস নাকি ফাইবার গ্লাস, এটা নিয়ে একটা কনফিউশন। চাইনিজ ফোনের ক্ষেত্রে এটা নিয়মিত একটা ব্যাপার স্যাপার। ডিভাইসটা IP রেটিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট করে, পানিতে চুবাই টুবাই বৃষ্টিতে কোনো সমস্যা নাই। বিল্ড কোয়ালিটি ওয়াইজ এটা একটা সলিড, কারণ আমাদের রাকিব অলরেডি স্বীকার করছে মাইটের খাওয়ার আগেই সে 2-3 বার ফালায় দিছে এই ফোন, লাইক ইউজ করার সময় টেবিলে পড়ে গেছে, নিচে পড়ে গেছে এরকম। বাট আমরা কোনো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছু দেখতেছি না। ডিসপ্লেতে হচ্ছে পাতলা একটা পেপার দেয়া, মাসখানেক ইউসেজে আমি এই পেপারের উপর 2-3টা এই যে লাইক এখান থেকে 2-3টা স্লাইড স্ক্র্যাচ দেখতেছি। সো এই লেভেলের স্ক্র্যাচে ডিসপ্লেতে অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না। ডিসপ্লে প্রোটেকশনটা কি সেটা আমরা জানতে পারিনি, চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে জানা খুবই টাফ। বাট বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি এগুলো নিয়ে টেনশনের কিছু নাই আই বিলিভ। অ্যান্ড সামনে যে ডিসপ্লেটা এটাও ঠিকঠাক ভাই, 6.83 ইঞ্চ তো বললাম, M10 অ্যামোলেড প্যানেল, এইটা 1.5K রেজুলেশন, এগুলো তো ফার্স্ট ইমপ্রেশনে বলছি। অ্যাকচুয়াল ইউজিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, বেজেলসগুলা ভালো পরিমাণে স্লিম ভাই, যথেষ্ট ভাইব্রেন্ট কালারফুল একটা ডিসপ্লে। গ্রিন লাইনের ইস্যু বা রিপোর্ট এগুলো খুবই কম এই সিরিজের ক্ষেত্রেই, স্পেশালি TCL এর প্যানেল যখন হয়, মানে এই দিকটায় আপনি অনেকখানি নিশ্চিন্ত থাকতে পারেন। ক্যামেরা পাঞ্চ হোল যেটা আছে কাট আউট ছোটই আছে, বেশি বড় বলা যায় না, মাঝারি সাইজের আমি বলবো সর্বোচ্চ। ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স ভালো, আউটডোর ভিজিবিলিটি কোনো সমস্যা হয় নাই লং টাইম ধরে যেহেতু ইউজ করছে। টাচ রেসপন্স ভালো ছিল, মিসটাচ জনিত এই টাইপের কোনো ইস্যুও রিপোর্ট করে নাই। এটাতে কিন্তু ওরা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে। আমরা চাইনিজ ফোনগুলো সুবাদে 50,000 টাকার নিচে আলট্রাসনিক দেখি, পজিশনটা দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর একটা পজিশন, বেশি নিচে দিয়ে রাখে নাই। এইটা একটা পারফেক্ট পজিশন অলমোস্ট বলা যায়। আলট্রাসনিক হওয়ার কারণে আপনার হাতে ঘাম বা একটু পানি থাকলেও কিন্তু এটা আনলক হবে, অ্যান্ড ফাস্টই আনলক হচ্ছে। ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, দেখতেও ভালো। ডুয়াল স্টেরিও স্পিকার যেটা আছে সেটা সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। একদম যে জোস কিছু স্টেরিও এক্সপিরিয়েন্স সেটা বলবো না, বাট দিস ইজ গুড এনাফ। অন্যদিকে সর্বোচ্চ গুড বলবো পারফরমেন্স সেক্টরে, এইটা ক্যামেরায় খুব হেভিলি স্যাক্রিফাইস করছে। সো পারফরমেন্সে জোস কিছু দেয়ারই কথা। অ্যান্ড ওর চাইনিজ যে ভাই ব্রাদার অন্যগুলো কম্পিউটার আছে সেগুলোর ক্ষেত্রে আমরা পাচ্ছি খারাপ কোনো চিপসেট না। মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S, এইটা কাগজে কলমে স্ন্যাপড্রাগন 8 Gen 5 যেটা আছে সেটার থেকেও একটু বেশি ট্যাডবিট পাওয়ারফুল। আপনারা কেউ ভাইবেন না আমি 8 Elite Gen 5 এর কথা বলতেছি, ওইটা একদম পিকের একটু নিচে থাকে না, ওই জায়গাটাতে হচ্ছে 8 Gen 5, সেটার থেকে কাগজে কলমে পাওয়ারফুল। বাট আমরা তো জানি যে স্ন্যাপড্রাগনটা প্রুভের একটা ব্যাপার। স্ন্যাপড্রাগন স্টেবিলিটি ওয়াইজ, অপটিমাইজেশন ওয়াইজ মিডিয়াটেক থেকে একটু বেটার হয়। আবার মিডিয়াটেক যে একদম আপনি ফেলে দিবেন সেই দিন কিন্তু অনেক আগে চলে গেছে। ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, পাওয়ারফুল, রিলায়েবল চিপসেট বানাচ্ছে। হ্যাঁ, এখন স্ন্যাপড্রাগন থেকে সামান্য একটু পিছিয়ে। এখন মিডিয়াটেক ডাইমেনসিটি 9500S এইটায়, আর এটার একদম ক্লোজ কম্পিটিটর IQ Z11 টার্বোতে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 5।
এখন এই দুইটার মধ্যে তো একটা ভালো ফাইট কিন্তু লাগে। সো আমরা হচ্ছে দুইটাতেই 3D মার্ক টেস্ট করলাম, থ্রটল টেস্ট করলাম, দেখলাম যে হ্যাঁ বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে 3D মার্কে আর থ্রটল টেস্টের ক্ষেত্রে রেডমি টার্বো 5 ম্যাক্সটাই বেটার দিচ্ছে রেজাল্ট। আর অন্যদিকে AnTuTu অ্যান্ড Geekbench স্কোর ওয়াইজ Z11 টার্বোটা বেটার পারফর্ম করতেছে। সো এই তো গেল কাগজে কলমের হিসাব, বেঞ্চমার্কিং, এগুলো দিয়ে তো লাইফ চলে না। প্র্যাকটিক্যাল লাইফের কী অবস্থা? প্র্যাকটিক্যালি ভাই দিস ইজ ভেরি ফাস্ট, ভেরি ফ্লুয়েন্ট। আপনি তো কোনো ল্যাগ, হিকাপ এগুলো কোনো কিছু দেখবেন না। টপ নচ লেভেলের স্পিড, স্পেশালি র্যামটা DDR5X আলট্রা ভ্যারিয়েন্ট। আমরা অনেকগুলো অ্যাপে মোটামুটি ব্যাকগ্রাউন্ডে ফালা রাখছিলাম, আমরা দেখি নাই যে হচ্ছে রিস্টার্ট নিতেছে। ভালো পরিমাণের একটা সুন্দর র্যাম ম্যানেজমেন্ট আমরা এখানে দেখছি। আপনার চিন্তা করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে গেমিং কি আমি প্রপারলি পাচ্ছি কিনা, নাম্বার 2 যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিট ম্যানেজমেন্টটা। এখানে একটা ভেপর কুলিং চেম্বার আছে, ওরা আইসকুল টাইসকুল কত কিছু বলে। আমাদের টেস্টে মোটামুটি আকারের হোল্ড আপ করছে। হ্যাঁ, ও হিটটা কন্ট্রোলে রাখতে পারতেছে, একদম যে জোসভাবে রাখতে পারতেছে তেমন কিছু আমি বলবো না। হিট হচ্ছে, আমরা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেমিংয়ের ক্ষেত্রে দেখে ফেলছি। আমরা গেমিংয়ের কথা বলি, এটা একটা গেমিং ফোন, বাট দেখেন চাইনিজ রম হওয়ার কারণে কি সমস্যাটা। পাবজি সর্বোচ্চ 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। 60 FPS তো দুর্দান্ত খেলতে পারবেন, বাট 60 FPS ওয়াই? 120 FPS আপনি তো এই প্রাইস পয়েন্টে বা এই স্পেক ওয়াইজ পান, অ্যাটলিস্ট 90 FPS, বাট সাপোর্টেড না। এখানে হচ্ছে সাপোর্ট জিনিসটার ইস্যু। অন্যান্য গেমও আমরা অনেকগুলো ট্রাই করছি যেখানে গ্রাফিক্স ইন্টেন্সিভ ছিল, যেখানে অপটিমাইজড গেম ছিল। আমি আপনাকে ভিজুয়ালি দেখা দিচ্ছি চারটা কেমন FPS আমরা পাইছি। গেমিংয়ের জন্য দিস ইজ এ পারফরমেন্স সেন্ট্রিক ফোন, বাট গেমিংয়ের জন্য সাপোর্ট ইস্যুর কারণে আমি এইটাকে ফুলি সাপোর্ট করি না। এর থেকে অন্যান্য চয়েস যেগুলো পাবজিতে আরও হায়ার FPS দিতেছে, বা আপনি যেই গেমগুলো খেলেন সেই গেমগুলোতে প্রপার FPS দিচ্ছে, আনলক আছে অন্তত পক্ষে, সেই দিকটায় গেলে আই বিলিভ একটু বেটার হবে। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের ভ্যারিয়েন্টটা 12256, এটা দিয়ে শুরু হয়। সো পারফরমেন্স সাইডে আপনি যদি হেভি ইউজার হন আপনি নিতে পারেন, বাট গেমিংয়ের জন্য বেটার অল্টারনেটিভ আছে মোস্ট ডেফিনেটলি। এবার আমরা চলে যাই সফটওয়্যারে। সফটওয়্যার আসলে চাইনিজ ফোনের ক্ষেত্রে এই জিনিসটাই মোটামুটি ডুবায়। সফটওয়্যারের ক্ষেত্রে আপনি এটাতে HyperOS 3.0 পাচ্ছেন, নামের সাথে মিল রেখে মনে হয় 3 বছরেরই ওরা মেজর ওএস আপডেট দিবে। চাইনিজদের ক্ষেত্রে ঠিক ঠিকানা নাই, এই জিনিসটা একটু আনসার্টেন থাকে। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সে কিছু কনসার্ন থাকে চায়না রম যখন থাকে আর কি। লাইক আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে প্রচুর পরিমাণে দেখবেন নোটিফিকেশন ইস্যু। এখানে আমাদের স্ক্রিপ্ট রাইটার সোজাসুজি লিখে দিছে, সে যেহেতু জব করে, যে আপনি যদি জব করেন, আপনার যদি ব্যবসা ইম্পর্ট্যান্ট হয়, ফোনের নোটিফিকেশন আসাটা টাইমলি ইম্পর্ট্যান্ট হয়, আপনি চাইনিজ রমের ফোন কিনেন না। নট জাস্ট দিস, চাইনিজ রমের ফোনই কেনার দরকার নাই, কারণ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ক্ষেত্রে আপনি যতই টোটকা ফলো করেন না কেন, আপনাকে একটু না একটু হলে ভোগাবে। সে লম্বা 1 মাস ধরে ব্যবহার করছে, ভোগেই এরপর লিখছে। এখন লাইফের অনেকগুলো ফেজ থাকে, লাইক আপনি যখন কর্মব্যস্ত প্রচুর, তখন এই জিনিসটা খুব বড় একটা ডিল ব্রেকার। আবার যখন একটা স্টুডেন্ট লাইফ, অবসর সময় থাকে, সারাদিন ফোনে গেম খেলতাম, নোটিফিকেশন না আসুক সেটা আমি চাই উল্টা, তখন কিন্তু চাইনিজ ফোনগুলো ভালো ওই তুলনা করলে বা ওই পার্সপেক্টিভে দেখলে। সো সেই চিন্তা করে এখনও এগুলো প্রচুর পরিমাণে সেল হয়, বাট আমরা বলি যারা হচ্ছে কাজ নির্ভর মানুষ তারা হচ্ছে এগুলো একটু অ্যাভয়েড করে গেলে সবচেয়ে ভালো। এখন সফটওয়্যারের অন্যান্য কনসার্ন লাইক MFS অ্যাপগুলো, বিকাশ, ব্যাংকের অ্যাপগুলো, এগুলোতে ইউজ করতেই হয়। ওটিপি রিলেটেড কোনো প্যারা এগুলাতে আমরা পাই নাই। আগে দেখা যেত চাইনিজ রমের ক্ষেত্রে গুগল ম্যাপটা ঠিক মতো কাজ করতেছে না, একটু ইনঅ্যাকুরেট, লাইক আপনি এখানে আছেন দেখাবে লাইক 300 মিটার দূরে, ম্যাপের ক্ষেত্রে তেমন কিছু এখন আর দেখা যায় না। এটা তো ঠিকঠাক আছে। অ্যান্ড সিম নেটওয়ার্কের ক্ষেত্রে ও ঢাকাতে ইউজ করছে, চট্টগ্রামে ইউজ করছে, জিপি সিম, রবি সিম বোথ ইউজ করা হয়েছে, এই রিলেটেড কোনো ঝামেলায় পড়ে নাই। ওয়াইফাই কানেক্টিভিটি সেই রিলেটেডও কোনো ঝামেলা পড়ে নাই, এদিক থেকে একদম ক্লিন আছে। এখন HyperOS কেমন লাগছে আমি ওরা আজ করছিলাম। ওভারঅল ও বলতেছে ভাই ইমপ্রুভ লাগতেছে, একদম টপ লিস্টে থাকবে তেমন কিছু না, বাট Xiaomi ইউজার তারা তো এটা অভ্যস্ত, এই জন্য তাদের কাছে ভালো লাগে। অ্যান্ড ওভারঅল ফিল হয়েছে যে HyperOSটা আগে থেকে একটু লাইটার হয়েছে, আর সফটওয়্যারটা ইজি টু অ্যাডপ্ট লাগতেছে। চাইনিজ রমেরগুলো একটু কমপ্লেক্স হয়, অন্য কোনো ফোন থেকে আসলে একটু টাফ হয়ে যাওয়া। ও আইফোনও ইউজ করে পাশাপাশি, সেখান থেকে গিয়ে যেহেতু ইজি বলতেছে, সো ধরে নিতে পারেন চাইনিজ রম হিসাবে এটা ইজি। সব কিছুতেই ওদের ইউআইটা ওর কাছে মোটামুটি স্মুথ অ্যান্ড ইজি লাগছে, এই জিনিসটা ভালো। আগে Xiaomi কিন্তু মানুষজন আইসা অ্যাকসেপ্ট করতে টাফ হয়ে যেত, যারা আবার অ্যাকসেপ্ট করে ফেলতো তারা এটা থেকে বের হতে পারতো না। সো Xiaomi একটা ব্যালেন্স জায়গায় আসতেছে সফটওয়্যার সাইডে, দিস ইজ গুড। এআই ফিচার আছে বেশ কিছু, বাট এআইগুলো চাইনিজ বেসড অনেকগুলাই। আপনি যদি এআই ফিচার ইউজ করেন তখন ক্যামেরা রিং যেটা আছে পিছনে, সেখানে একটা লাইট ব্লিঙ্ক করে, এআই লাইট টাইপের ব্যাপার স্যাপার। এটাই মোটামুটি সফটওয়্যার নিয়ে আমাদের জানাশোনা কথাবার্তা। এটার সাথে কানেক্টেড সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ব্যাটারিতে এটা একটা জোস জিনিস। আমরা কিছুদিন আগে একটা
ব্যাটারি ব্যাটেল করছিলাম, সেখানে মিড রেঞ্জ হায়ার মিড রেঞ্জের অনেকগুলো ডিভাইস ছিল। সো সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি জানেন যে রেডমি টার্বো 5 ম্যাক্স ওখানে রানার আপ ছিল, মানে সেকেন্ড পজিশনে ছিল। 9000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি আমাদের নিজস্ব টেস্টে চাক্ষুষ প্রমাণিত হিউজ লং ব্যাকআপ দিয়ে ও হচ্ছে ডেড হয়েছিল 10 ঘন্টা 10.5 ঘন্টার মতন হচ্ছে এসওটি দিছিল আমাদের ওইরকম হেভি টেস্টে। সো আপনার 2 দিন পার হয়ে যাওয়াটা অবিশ্বাস্য কিছু না বা অবাক করার মতো কিছু হবে না। ব্যাটারির ক্ষেত্রে ওরে নিয়ে আমি কথা বলতে চাই না, কজ ও অলরেডি প্রুভেন চমৎকার ব্যাটারি লাইফ। বক্সে 100 ওয়াটের চার্জার পাওয়া যাবেন, আপনি তো 1 ঘন্টার আশেপাশে এটা ফুল চার্জ দিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, ওয়্যারলেস চার্জিং নাই, দাম অনুযায়ী চাইতে পারেন, বাট যেই ব্যাটারি দিছে আমি ব্যাটারি সেকশনে চাইতেছি না, কারণ অন্যান্য জায়গায় আমি ভালোই পরিমাণ এটারে ঝাড়ার চেষ্টা করছি। আর 27 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং আছে, বাইপাস চার্জিং আছে। চার্জিংয়ের সময় আমি খেয়াল করছি যে ভালো পরিমাণে গরম হয়, আমরা 39-40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করতে দেখছি। স্পেশালি এখন গরম আসতেছে, এখন কিন্তু হিটিংটা একটা বড় কনসার্নের বিষয়। আর যারা ফোন চার্জে লাগিয়ে গেম খেলেন তাদের জন্য এটা কিন্তু একটা কনসার্নের বিষয়। হিট ম্যানেজ করতেছে, একদম ওভারহিট বলবো না, বাট এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে যদি নেনই একটা এক্সটার্নাল কুলার নিয়ে নিন, 1500-2000 টাকার মধ্যে কুলার পাওয়া যায়, সেগুলো নিলে ভালো। অ্যান্ড সব কিছু শেষে বাকি থাকে ক্যামেরা নিয়ে আমার কথা বলার আসলে রুচি নাই, কারণ এগুলাই ক্যামেরা মানে একদম যেটা না দিলেই না ওইটুক দিয়ে রাখে আর কি। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের আছে সনি LYT 600, একদম বেসিক একটা সেন্সর। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আছে পিছনে, সামনে একটা 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ছবিগুলো যদি আপনি দেখেন আউটপুট মোটামুটি, এক্সপেকটেশন বেশি রাখেন না, একদম কমের দিকে রাখেন। যদি আপনি ক্যামেরার ফোন চান তাহলে একদম অন্য ফোনগুলোর দিকে যাইতে হবে, মানে পারফরমেন্স সেন্ট্রিক ফোনের দিকে থাকা যাবে না, ব্যালেন্সের দিকে যাইতে হবে। তখন আপনি এই প্রাইসে টেলিফটো সহ পাইতে পারেন, সেই দিকে গেলে বেটার। আর যদি পারফরমেন্স সেন্ট্রিক না, আবার পারফরমেন্স টপ নচ লাগবে, ক্যামেরা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাগবে, তাহলেও এটার থেকে অন্যান্য অপশনগুলো আমাদের কাছে বেটার লাগছে। আপনি যদি একটু পিকচারগুলো খেয়াল করেন, মেইন ক্যামেরার ছবিগুলো শাওমির যে অ্যাজ ইউজুয়াল প্রসেস যে প্যাটার্নটা সেইটাই লাগে, একটু ন্যাচারালের দিকেই আছে। মাল্টিপল সিনারিওতে বেশ কিছু ছবি আছে, শহরের বাইরে আমরা দেখছি কালারফুল কিছু পাইলে একটু বুস্ট করে দেয় কালারটা। ডিটেইল খুব বেশি থাকে যে আমি সেটা বলতে পারতেছি না, ডে লাইটে মোটামুটি কাজ চলার মতন ছবি আর কি। যখন 50,000 টাকার মতন একটা প্রাইস পয়েন্ট, তখন আমি এইভাবেই বলবো। অনেকের কাছে হয়তো বা এই ছবিও ভালো লাগতে পারে, বাট আমি এর থেকে বেশি ভালোভাবে বলতে পারতেছি না অনেস্টলি। আর আলট্রা ওয়াইডটা নিয়ে খুব একটা আশা রাখেন না, কাইন্ড অফ খেলনার দিকে। ভালোই ডিফারেন্স থাকে ভাই প্রাইমারির সাথে, এইটাই প্রমাণ করে দেয় যে মানে অর্থিত না এই জিনিসটা। পোর্ট্রেটে আপনি হচ্ছে 1x, তো বেসিক্যালি যেহেতু টেলিফটো নাই, জুম করে হচ্ছে 2x পর্যন্ত যাওয়া যায়, দুইটা অপশন। পোর্ট্রেট ছবি কিছু দেখেন তাহলে বুঝবেন যে কেমন পাবেন। শাওমির ইউজুয়াল পোর্ট্রেট ভালো হয়, সফটওয়্যার রিলেটেডও যেগুলো থাকে মোটামুটি তুলনামূলক ভালো হয়। 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে বেশ ভালো ছবি পাওয়া যায়। ডিটেলসের ক্ষেত্রে আরেকটু বেশি আমরা এক্সপেক্ট করছিলাম মোস্ট ডেফিনেটলি। চোখের দেখাতে ছবিগুলো সুন্দর, মোস্ট পিপল পছন্দ করবে। একটু মনে হয় ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজের টেন্ডেন্সি আছে, যেটা ওদের একটা পুরান ব্যাপার। আর ভিডিও সেকশনে যদি যাই, শুধুমাত্র পিছনের প্রাইমারিটাই 4K 60 FPS সাপোর্ট করে, বাকিগুলো 1080p। ভিডিও কোয়ালিটি কেমন সেটার একটা দুইটা ফুটেজ আপনাদের দেখা দিচ্ছি। স্টেবিলাইজেশন মোটামুটি চলে, বাট ওভারঅল আমি ক্যামেরা নিয়ে যখন কথা শুরু করছি আপনি বুঝে গেছেন যে এটার ক্যামেরা নিয়ে অতটা স্যাটিসফাইড আমরা এই মান্থ লং ইউসেজের পরেও নাই। একটাই আশার আলো, সেটা হচ্ছে ক্যামেরা টু API এর ক্ষেত্রে লেভেল 3 সাপোর্ট এটাতে দেখলাম। সো যারা এনথুজিয়াস্ট আছেন, যদি কিছু করতে চালায় নিতে পারেন কোনোভাবে, শেয়ার করেন কমেন্ট বক্সে, তাহলে বাকিরা উপকৃত হবে। সো এই ছিল রেডমি টার্বো 5 ম্যাক্স। এই ফোনটা যদি এখন দাম 42 হইতো, আমি বলতাম হ্যাঁ আপনি দেখতে পারেন এই ফোনটাকে, বাট 48,000-এ আমি এইটা সাজেস্ট করতেছি না। সবগুলো ফোনেরই দাম বেশি, ওর যেটা কম্পিটিটর সেটা যে দাম কম এমন কিছু না, সেটারও দাম বেশি, বাট স্টিল আমি এইটাকে বাদ দিয়ে এখন কম্পিটিটরগুলোর দিকে দেখতে সাজেস্ট করব। লাইক IQ Z11 টার্বো, রেডমি K90, ওইগুলো আমি পার্সোনালি বেশি চয়েস করব, বেশি প্রেফার করব। সবগুলোর মধ্যে পার্থক্য 19-20-এর মতন, বাট আমার প্রেফারেন্স ওদিকে। কেন জানি এই ফোনটা ওই রকমভাবে মন জয় করতে পারে নাই, টু বি অনেস্ট। কোনো জায়গা থেকে এক্সেপশন হচ্ছে ব্যাটারিটার ক্ষেত্রে মন জয় করছে মোস্ট ডেফিনেটলি। তবে আমাদের মূল কথা, আপনার যে নিড, আপনার যে প্রেফারেন্স, সেই অনুযায়ী চুজ করেন। কখন প্রাইস কত থাকে 1 বছর পরে যখন এই ভিডিওটা যদি দেখেন, মার্কেট প্রাইস কত আমি জানি না, এটার কম্পিটিটর এখন অনেকগুলো আছে, তখন হয়তো বা কেউ নাই, তখন এটা খুব হট ডিল হয়ে যেতে পারে। বা চায়নাতে যেসব ডিভাইস একটু কম চলে সেগুলোর খুব একদম হরকাবানের মতো ফ্ল্যাশ সেল দিয়ে তারা হচ্ছে খুব কম প্রাইসেও সেল করার টেন্ডেন্সি আছে। সো এটা যদি ড্রাস্টিক প্রাইস ফল হয়, সেই ক্ষেত্রে আপনি এটার দিকে তাকাইতে পারেন। ওইটুক পর্যন্ত আমি সাজেস্ট করব। এছাড়া রেডমি টার্বো 5 ম্যাক্স আমাদেরকে অতটা ইমপ্রেস করতে পারে নাই, এইটা আমাদের ফুল রিভিউর ভার্ডিক্ট। আর টার্বো 4 প্রো যেভাবে কাঁপাইছিল, একটা গ্যাপ পড়ে গেল এই জায়গায়। দেখি টার্বো 6 সিরিজে কেমন করে রেডমি।